সাইফন সম্পর্কে। সাইফন কি? সাইফন হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে আমরা একটা পাত্র থেকে তরল অন্য পাত্রে স্থানান্তরিত করব, কিন্তু কোনো পাত্রকে না নাড়িয়েই আমরা তরলে স্থানান্তরটা করব। এবার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা দুটো পাত্র আছে। একটা গোলাপি রঙের পাত্র যেটা চেয়ারের ওপরে রয়েছে, এই পাত্রটা দেখা যাচ্ছে যে এটা জল পূর্ণ আছে, জল আছে এর ভেতরে। আর আরেকটা হচ্ছে সবুজ পাত্র, এটাতে দেখা যাচ্ছে সেরকমভাবে জল নেই, মানে একটু ভিজে আছে ধোয়া হয়েছে বলে, কিন্তু পাত্রটা মোটামুটি ফাঁকাই বলা যায়। এবার আমি যেটা করব, আমি এই পাত্র থেকে এই সবুজ পাত্রটার মধ্যে পুরো জলটাকে স্থানান্তর করব, কিন্তু কোনো পাত্রকে না নাড়িয়ে বা পাত্রকে কোনোভাবে কাট না করে কিন্তু আমি এই পাত্র থেকে ওই পাত্রে তরলের স্থানান্তরটা করব। এই জায়গায় জল ছাড়া আমরা অন্য যে কোনো তরলও নিতে পারতাম, আমরা তেল জাতীয় পদার্থ এখানে নিতে পারতাম, তেলের স্থানান্তরও মানে যে কোনো তরলের স্থানান্তরই এভাবে করা সম্ভব। এবার আমরা এখানে আসছি, এর জন্য আমি যে ব্যবস্থাটা নিয়েছি সেটা হচ্ছে কি, একটা পাইপ। আমরা জানি যে এটা একটা নল, একটা রাবারের নল, আসলে কিন্তু সাইফন এরকম একটা নলই হয় যেটা সাহায্যে মানে আমি এই তরলের স্থানান্তরটা করবো। তো এখানে আমি একটা জলের পাইপ নিয়েছি। পাইপ কীরকম দেখতে হয় আমরা সকলে জানি, এটা দুমুখ খোলা হয়, এবং এখানে যে ব্যবস্থাটা করা হয়েছে যে দুমুখ খোলা পাইপটার এক মুখ আমরা আঙুল দিয়ে চেপে অপর মুখ দিয়ে আমরা কলের তলায় ধরেছিলাম, মানে তাতে করে কি হয়েছে, এই পাইপটা পুরোপুরি জল দ্বারা পূর্ণ হয়ে গেছে। এখানে আমরা জল স্থানান্তর করবো বলে আমরা জল দ্বারা পাইপটাকে পূর্ণ করেছি, কিন্তু আমরা যদি এখানে তেলের স্থানান্তর করতাম, তেলকে যদি এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়া হতো, তাহলে কিন্তু আমরা পাইপটা তেল দ্বারাই পূর্ণ করতে হতো, মানে যে পাত্রে আমি যে তরলকে স্থানান্তর করবো সেই তরল দ্বারা আমাকে এই নলটাকে পূর্ণ করতে হবে। এবার আমি কি করব, আমি দুমুখ দেখো চাপা দিয়ে দিয়েছি পাইপটার। এইবার আমি এই মানে তাতে করে কি হচ্ছে, নলের মধ্যেকার তরলটা বেরিয়ে যাচ্ছে না। এইবার আমি এর পাইপটার দুটো পাত্রের মধ্যে দুটো মুখ প্রবেশ করিয়ে আমি কি করব, এটা কিন্তু আমি দেখবো, ছেড়ে দেবো, আঙুলটাকে আমি ছেড়ে দেবো, দেখা যাক কি হয়। দুটো পাত্র একসাথে ওপর থেকে আসছে, জলটা যে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে তো, জলের জলটা এখান থেকে ফাঁকা হচ্ছে আর ওইটা ভর্তি হচ্ছে। গোলাপি পাত্র থেকে কিন্তু জল সবুজ পাত্রে স্থানান্তর হচ্ছে, ঠিক আছে, পরিষ্কার এটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু এই উচ্চতার পার্থক্যটা আমাকে মাথায় রাখতে হবে। মোটামুটি দেখা গেল যে এখান থেকে আমি মোটামুটিভাবে সম্পূর্ণ তরলটাকেই প্রায় আমি কিন্তু ওই সবুজ পাত্রটার মধ্যে স্থানান্তরিত করতে পেরেছি। সবুজ পাত্রটা দেখিয়ে, এটাই হচ্ছে সাইফন খোলা। আমরা সাইফন বলতে কি বুঝবো? সাইফন বলতে আমরা আসলে বুঝবো কিন্তু যে দুমুখ খোলা, অসমান বাহু বিশিষ্ট এবং উল্টানো ইউ আকারের একটা নলকে যদি আমরা বোঝাই, সেটাই হচ্ছে কিন্তু সাইফন, ঠিক আছে। ঠিক এই রকম দেখতে এই নলটাকে আমরা বলছি সাইফন। দুমুখ খোলা, যার বাহু দুটো অসমান, ইউ আকৃতির, মানে ইউ আকৃতির উল্টানো ইউ আকৃতির একটা নলকে আমরা বলছি সাইফন, ঠিক আছে। সাইফনের কাজ কি? সাইফনের কাজ হচ্ছে যে পাত্রকে না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলকে স্থানান্তরিত করতে আমরা সাইফন ব্যবহার করছি, ঠিক আছে। পাত্রকে না নাড়িয়ে এক পাত্র থেকে অপর পাত্রে তরলকে স্থানান্তরিত করতে আমরা সাইফন ব্যবহার করছি। এবার আমরা সাইফনের ব্যাপারটা আমি দেখেছি, আরেকবার আমি একটুখানি বলে দিচ্ছি যে সাইফন তাহলে আমাকে কী করতে হবে। আমাদের এখানে একটা ইউ আকারের কাঁচ নল বা রবারের নলকে আমরা সাইফন হিসেবে ব্যবহার করতে পারি। এখানে যেটা করা হচ্ছে যে একটা বাহু ছোট, অপর বাহুটা বড়, সেটা তো আমরা বললামই। যে তরল স্থানান্তরিত করতে হবে, যদি আমি এখান থেকে জল স্থানান্তরিত করতে চাই, আমি কীভাবে করতে চাইছি, আমি এই পাত্রটার থেকে আমি এই পাত্রে তরলটাকে স্থানান্তরিত করতে চাইছি। এবারে
এই পাত্রে যদি জল থাকে তাহলে আমাকে যে নলটাকে আমরা কিন্তু ওই জল দিয়েই ভর্তি করব। এই পাত্রে যদি আমার তেল থাকে, তেল যদি আমি স্থানান্তরিত করতে চাই তাহলে আমি সাইফনের নলটাকে তেল দিয়ে ভর্তি করব। তার মানে আমি যে তরলকে স্থানান্তরিত করতে চাইছি সেই তরল দিয়ে আমাকে প্রথমে নলটাকে ভর্তি করতে হবে। নলটা ভর্তি করার সময় তো বুঝতেই পারছো, যেহেতু দুটো মুখ খোলা, আমাকে একটা মুখ আঙুল দিয়ে চেপে কিন্তু নলটাকে ওই তরলটা দিয়ে ভর্তি করতে হবে। এইবার নলের দুটো মুখকেই আমরা আঙুল দিয়ে বন্ধ করব। ঠিক আছে, নলের দুটো মুখকেই আমরা আঙুল দিয়ে বন্ধ করব এবং ছোট বাহুটাকে আমরা কী করব, তরলপূর্ণ পাত্রের মধ্যে প্রবেশ করাবো আর বড় বাহুটাকে খালি পাত্রের মধ্যে রাখবো। ঠিক আছে, এই উচ্চতার পার্থক্যটা কিন্তু হতে হবে। বোঝা গেল? এই ছোট পাত্রটাকে ছোট বাহুটাকে আমরা তরলপূর্ণ পাত্রের মধ্যে প্রবেশ করাচ্ছি আর বড় বাহুটাকে আমরা রাখছি হচ্ছে খালি পাত্রে। এবার আমি এইখানটাতে যেটা দেখতে পাবো যে আঙুল যদি আমি এখান থেকে সরিয়ে নিই দুটো নলের মুখ থেকেই, তাহলে দেখা যাবে যে এই পাত্র থেকে তরলটা এই পাত্রে স্থানান্তরিত হয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাবো। এবার কী নীতিতে এটা কাজ করে, সাইফনের কার্যনীতিটা কী? সাইফনের ক্ষেত্রে আমরা দেখব যে সাইফন নলের এই যে দুটো বাহু, তার ওপরের অংশে এই যে তরলের মধ্যে আমি একই অনুভূমিক তলে দুটো বিন্দু নিয়েছি, একটা বিন্দু হচ্ছে বি আর একটা বিন্দু হচ্ছে সি। ঠিক আছে, মানে এই বাহুটাকে আমরা এ বি বাহু বলছি, সাইফনের এই বাহুটাকে আমরা বলছি কি সিডি বাহু, আর এইটা হচ্ছে এই মানে অনুভূমিক যে অংশটা সেটা হচ্ছে বিসি। এবার আমি এই সাইফনের দুটো বাহুর ওপরের অংশে তরলের মধ্যে আমি একই অনুভূমিক তলে দুটো বিন্দু নিয়েছি, বি আর একটা হচ্ছে সি। এবার আমি বায়ুমণ্ডলের চাপটাকে আমি ধরে নিচ্ছি পি। ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডল এই পাত্রের তরলের ওপর চাপ প্রয়োগ করছে, এই যে সাইফনের নলটা এর ওপর চাপ প্রয়োগ করছে, আবার এই বায়ুমণ্ডল এই পাত্রের ওপর চাপ নিম্নমুখে প্রয়োগ করছে, সেই চাপটা আবার সাইফনের এই নলটার ওপর তরলের মধ্যে দিয়ে কাজ করে, এই নলটার ওপর কী করছে, ঊর্ধ্বমুখে কাজ করছে, বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপটাকে আমি ধরে নিলাম হচ্ছে পি হয়েছে, এটা আমি ধরে নিলাম। আর আরেকটা কি ধরে নিয়েছি দেখো, আমি তরলের ঘনত্ব, মানে যে তরলটা আমাকে স্থানান্তরিত করতে হবে তার ঘনত্ব আমি ধরে নিচ্ছি হচ্ছে ডি। তরলের ঘনত্ব আমি ধরে নিচ্ছি ডি। এবার দেখো এই যে পাত্রটা, এই যে ছোট বাহুটার ক্ষেত্রে আমি ধরে নিয়েছি যে এই যে তরলের উপরিতল থেকে, এই পাত্রে তরলের উপরিতল থেকে এই যে বি বিন্দুর যে উচ্চতা সেটা আমি ধরে নিয়েছি হচ্ছে H1। হ্যাঁ, আর বড় বাহুটার ক্ষেত্রে দেখো, বড় বাহুর যে খোলা মুখ তার থেকে একদম সি বিন্দু পর্যন্ত যে উচ্চতা সেটাকে আমরা বলছি H2। এই H2 গ্রেটার দ্যান H1 কিন্তু হচ্ছে। বোঝা গেল? তাহলে আমি বড় বাহুটার ক্ষেত্রে তার খোলা মুখে ডি থেকে সি বিন্দুর যে উচ্চতা সেটা আমি H2 ধরলাম, আর এইখানে এই পাত্রটার উপরিতল থেকে মানে তরল তল থেকে, পাত্রে তরলের উপরিতল থেকে বি বিন্দুর যে উচ্চতা ছোট বাহুটার ক্ষেত্রে সেটাকে আমি ধরেছি H1। এখানে H2 গ্রেটার দ্যান H1, এইটা বড় হতে হবে এটার থেকে। আচ্ছা, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে যে এবার আমি বি বিন্দুতে চাপটা নির্ণয় করব আর সি বিন্দুতে তরলের চাপটা নির্ণয় করব। আচ্ছা, বি বিন্দুতে যে চাপ সেটা হচ্ছে পিবি, বি বিন্দুতে চাপ পিবি ইকুয়াল টু আমরা বলতে পারি এখানে পি মানে বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস H1 DG, এটাই হবে P মাইনাস H1 DG। ঠিক আছে, এখানে এই যে পাত্রের তরলের উপরিতল থেকে বি বিন্দুর যে উচ্চতা সেটা H1 ধরেছিলাম, তরলের ঘনত্ব হচ্ছে ডি আর জি হচ্ছে কিন্তু অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা জানি যে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের যে রাশিমালাটা সেটা হচ্ছে গিয়ে গভীরতা গুণ ঘনত্ব গুণ অভিকর্ষজ, তরলের ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ, গভীরতা গুণ তরলের ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে বি বিন্দুতে আমি চাপ যেটা কাজ করছে এখানে বলছি যে পিবি, সেটা হচ্ছে কি বি বিন্দুতে চাপ মানে এখানে বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস H1 DG। ঠিক আছে, এই চাপটা হচ্ছে বি বিন্দুর ক্ষেত্রে।
আবার সি বিন্দুর ক্ষেত্রে চাপটা কীরকম হবে? সি বিন্দুতে চাপটা হবে কি পিসি, আমি ধরছি সি বিন্দুতে চাপ হলো পিসি। এবার সেখানে কি বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে -H2 dg, ঠিক আছে? এইখানে পিসি হচ্ছে কি P -H2 dg, এইটা হচ্ছে সি বিন্দুতে চাপ P -H2 dg, যেখানে P বায়ুমণ্ডলীয় চাপ, H2 মানে হচ্ছে খোলা মুখ থেকে বড় বাহুটার ক্ষেত্রে এই সি বিন্দুর উচ্চতা হচ্ছে H2, D হচ্ছে তরলের ঘনত্ব, G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবার এই বি বিন্দুতে চাপ আর সি বিন্দুতে চাপ পেয়ে গেলে এবার আমি বার করব কি PB - PC কত আসবে। PB - PC এখানে কত আসবে সেটা বার করব। PB - PC ইকুয়াল টু হচ্ছে P -H1 dg মাইনাস হচ্ছে কি এইটা P -H2 dg, এইটা। এইবার আমি এটাকে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, P -H1 dg মাইনাস P, মাইনাসে মাইনাস এখানে প্লাস H2 dg, মাইনাস পি প্লাস পি দেখো এখানে কেটে যাচ্ছে, যেটা থাকছে সেটা হচ্ছে কি H2 dg মাইনাস H1 dg। এবার এই দুটোর থেকে দেখো ডিজিটা কমন যায়, পড়ে থাকে কি H2 - H1 × dg। এবার এইখানে আমরা তো জানি যে H2 গ্রেটার দ্যান H1, এটা তো আমরা দেখলাম যে H2 গ্রেটার দ্যান হচ্ছে H1, H2 মানে এই যে উচ্চতাটা এটা হচ্ছে H1-এর থেকে বড়। তাহলে H2 গ্রেটার দ্যান H1 হলে অবশ্যই এখানে কিন্তু পিবিকে পিসি এর থেকে বড় হতে হবে, মানে পিবি গ্রেটার দ্যান পিসি, অর্থাৎ H2 গ্রেটার দ্যান H1 হলে H2 - H1 এই মানটা পজিটিভ আসবে, এই মানটাও পজিটিভ আসবে। তাহলে পিবি - পিসি এই মানটা কি পজিটিভ আসতে হবে? কখন এটা সম্ভব? যদি পিবি গ্রেটার দ্যান পিসি হয়, যদি পিবি গ্রেটার দ্যান পিসি হয় তবেই এই জিনিসটা সম্ভব। তাহলে আমরা এইটা বলতে পারলাম এখানে। তাহলে এই জিনিসটা বলা গেল যে বি বিন্দুতে চাপ সি বিন্দুতে চাপের থেকে কিন্তু বেশি হচ্ছে, বি বিন্দুতে চাপ সি বিন্দুতে চাপের থেকে বেশি হচ্ছে। এবার এই চাপের পার্থক্যের জন্য এখানে যেটা হয় যে এই নলের মধ্যে দিয়ে বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে কিন্তু তরলটা প্রবাহিত হবে, বি থেকে সি বিন্দুর দিকে তরলটা প্রবাহিত হবে এইভাবে চাপের পার্থক্যের জন্য। যেহেতু বি বিন্দুতে চাপ বেশি সেজন্য বি থেকে সি এর দিকে চাপটা তরলটা প্রবাহিত হচ্ছে। যদি সি এর চাপ বেশি আসতো, বিতে চাপ কম আসতো, তাহলে সি থেকে বি এর দিকে প্রবাহিত হতো, কিন্তু সেটা তো আসেনি, বিতে চাপ বেশি এসেছে, সেই জন্য বি থেকে সি এর দিকে তরল প্রবাহিত হবে। এইবার এইখানে আমি দেখছি যে খানিকটা তরল যেই প্রবাহিত হয়ে গেল সেটা এবার নলের মধ্যে দিয়ে এসে কি হচ্ছে, এই ডান দিকের পাত্রটায় এসে জমা হচ্ছে, এই পাত্রটায় এসে জমা হচ্ছে, এই পাত্রটায় জমা হচ্ছে। এইবার এইখানে তাহলে কি হলো, একটা কিন্তু শূন্যতার সৃষ্টি হলো। এখানে যে পাত্রটা, এখানে পাত্রটাতে কিন্তু তরলটা পরে জমা হচ্ছে এই মধ্যে দিয়ে এসে। এবার এইখানটা তাহলে একটা শূন্যতার সৃষ্টি হলো। এবার এই জায়গায় শূন্যতা পূরণের জন্য বায়ুমণ্ডলের চাপের প্রভাবে এই নলের মধ্যে দিয়ে পারদ খানিকটা ওপর, এই পারদ বলছে এখানে যে তরলটাই আমি রাখি না কেন সেই তরলটাই খানিকটা ওপরে উঠবে এবং আবার এখান থেকে এখানে প্রবাহিত হয়ে কি হবে, এখানে এই পাত্রটার মধ্যে এসে দ্বিতীয় পাত্রটায় এসে জমা হবে। তাহলে এইভাবে কিন্তু সাইফনের মধ্যে দিয়ে অবিরত তরল প্রবাহ চলতে থাকবে, ঠিক আছে? তাহলে প্রাথমিক কাজটা কি হচ্ছে, প্রাথমিক কাজটা দেখা যাচ্ছে যে এই উচ্চতার পার্থক্যের জন্য যেহেতু বি বিন্দু আর সি বিন্দুতে চাপের পার্থক্য থাকছে, বি বিন্দুতে চাপ সি এর থেকে বেশি হচ্ছে, সেজন্য বি থেকে সি এর দিকে তরল প্রবাহিত হয়ে যাচ্ছে এবং তরল খানিকটা এখানে এসে জমা হচ্ছে। এবার এইখানে যেই আংশিক শূন্যতার সৃষ্টি হয়ে গেল তখন কি হবে, বায়ুমণ্ডলের চাপের প্রভাবে এই পাত্র থেকে কিন্তু খানিকটা তরল আবার উপরের দিকে এই নল বেয়ে ওপরে উঠলো এবং এইভাবে আবার সেটা এই পাত্রে এসে জমা হলো। এইভাবে কিন্তু অবিরত এইভাবে কিন্তু তরলের প্রবাহ চলতে থাকে, ঠিক আছে? কারণ এখানে ক্রমাগত আংশিক শূন্যতা সৃষ্টি হচ্ছে এবং সেই শূন্যতা পূরণের জন্য বায়ুমণ্ডলের চাপের প্রভাবে তরল এই পাত্রে এসে জমা হচ্ছে, এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই পাত্রে এসে জমা হচ্ছে। তাহলে এবার আমরা এই যে সাইফনের ক্ষেত্রে আমরা যে তরল প্রবাহের হার, হ্যাঁ, এইটা কিন্তু দেখতে পেলাম যে তরল প্রবাহের হার সেটা কিন্তু এই উচ্চতার পার্থক্যের ওপর নির্ভর করছে, H2 - H1 এই পার্থক্যের ওপর কিন্তু সেটা
নির্ভর করছে। ঠিক আছে, আচ্ছা এবার সাইফন ক্রিয়ার শর্ত আমরা কি বলছি? সাইফন ক্রিয়ার শর্ত আমরা বলছি যে 1 নম্বর কথা, বায়ুমণ্ডলের চাপের প্রভাবে সাইফন কাজ করে, সেই জন্য বায়ুশূন্য স্থানে কিন্তু সাইফন কাজ করে না। কোনো স্থান বায়ুশূন্য হলে কিন্তু সেই জায়গায় বায়ুমণ্ডলের চাপও নেই, অতএব সাইফনও কিন্তু সেখানে কাজ করবে না। আচ্ছা, আরেকটা কথা যেটা, যে H2 গ্রেটার দ্যান H1, এই শর্তটা থাকতে হবে। মানে আমি যে পাত্র থেকে তরলটাকে স্থানান্তরিত করব, সেই পাত্রের থেকে মানে সেই পাত্রের তরল তলের থেকে আমাকে এই বড় বাহুটাকে কিন্তু নিচে রাখতে হবে। ঠিক আছে, মানে এই পাত্রের তরল তলটা যে উচ্চতায় রয়েছে তার থেকে কিন্তু এই সাইফনের বড় বাহুটা নিচে থাকবে। H2 গ্রেটার দ্যান H1 হতে হবে সর্বদা। হয়েছে? আচ্ছা, তারপরের কথা হচ্ছে যে আমরা এই যে ছোট বাহুর যে উচ্চতা আমরা করলাম, এই যে বাম দিকের পাত্রর তরল তল থেকে ছোট বাহুর উচ্চতা, মানে এইটা, ঠিক আছে, এখানে H1 আমি কোন বিন্দুটা নিয়েছি তার উপর এই উচ্চতাটা নির্ভর করবে, H1টা। এবার এখানে আমি যেটা বলছি যে এই পাত্রে তরল তল থেকে ছোট বাহুর যে উচ্চতা, সেইটা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার থেকে কম হতে হবে। তার থেকে বেশি উচ্চতা হয়ে গেলে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ আর তরলকে এই উচ্চতায় তুলতে পারবে না। অতএব বায়ুমণ্ডলীয় চাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার থেকে ছোট হতে হবে এই তরলের উপরিতল থেকে ছোট বাহুটার উচ্চতা। এই কটা পয়েন্ট কিন্তু আমাকে সাইফন ক্রিয়ার শর্ত হিসেবে জেনে রাখতে হবে। এগুলো হচ্ছে সাইফন ক্রিয়ার শর্ত। প্রথম বললাম বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করবে না, কারণ বায়ুমণ্ডলীয় চাপের প্রভাবেই সাইফন কাজ করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে H2 গ্রেটার দ্যান H1 হতে হবে। এই যে উচ্চতার পার্থক্য, বড় বাহুটাকে আমার এই নিচে রাখতে, মানে বড় বাহুর যে প্রান্ত সেটা কিন্তু নিচে থাকবে প্রথম পাত্রে তরলের উপরিতল থেকে। আর একটা কথা বললাম যে এই পাত্রে যে উচ্চতা, হ্যাঁ, মানে ছোট বাহুটার যে উচ্চতা, বায়ু মানে তরলের উপরিতল থেকে ছোট বাহুটার যে উচ্চতা, সেটা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার থেকে কম থাকতে হবে, এটা বললাম। এগুলো হচ্ছে সাইফন ক্রিয়ার শর্ত। এবার সাইফন কি মানে প্রয়োগ কি? সাইফনের প্রয়োগ হচ্ছে এই যে কোনো পাত্রকে নাড়াচাড়া না করে বা কোনোভাবেই কাত না করে এক পাত্র থেকে তরল অপর পাত্রে আমরা স্থানান্তরিত করতে পারি। অনেক সময় তেলের বড় বড় ট্যাঙ্ক থেকে ছোট ড্রামে তেল স্থানান্তরিত করার জন্য, কেরোসিন তেল স্থানান্তরিত করার জন্য এই সাইফনের ব্যবহার আছে। এছাড়া আরেকটা ব্যবহার হচ্ছে শৌচাগার পরিষ্কার করতে যে স্বয়ংক্রিয় ফ্লাস্ক ব্যবহার করা হয়, সেইখানে কিন্তু সাইফনের নীতি অনুযায়ী সেটা কাজ করবে। ঠিক আছে, তাহলে এইগুলো হলো সাইফনের প্রয়োগ। আমরা আজকে সাইফন সম্পর্কে জানলাম, তার কার্যনীতিও দেখলাম। এবার আমরা পরের দিন আমরা নতুন টপিক আলোচনা করব। এটা ছবি সহ কার্যনীতি এবং গাণিতিক প্রমাণটা এটা সহযোগে প্র্যাকটিস করতে হবে।